জুলাই অভ্যুত্থানের পর ভারত থেকে পণ্য আমদানি রপ্তানি কমে যাওয়ায় হিলি স্থলবন্দরে রাজস্ব আদায় কমেছে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছর 2024-25 এখন পর্যন্ত রাজস্ব আদায়ে ঘাটতির পরিমাণ 43 কোটি 93 লাখ টাকা। ব্যবসায়ীরা বলছেন, ডলার সংকটের পাশাপাশি ভিসা জটিলতার কারণে কমেছে আমদানি। তবে বন্দরে রাজস্ব কর্মকর্তা জানিয়েছে, আমদানি রপ্তানি যেভাবে হচ্ছে তাতে লক্ষ্যমাত্রা অর্জিত হবে। সামিউল ইসলাম আরিফের তথ্য ছবিতে প্রতিবেদন। দেশের দ্বিতীয় স্থলবন্দর হিলি। এক সময় এই বন্দর দিয়ে দিনে 250 থেকে 300 ট্রাক পণ্য আমদানি হলেও বর্তমানে পণ্য আমদানি হচ্ছে 80 থেকে 100 ট্রাক। আমদানিকারকরা জানান, এই বন্দর দিয়ে আসা পণ্যের বেশিরভাগই শুল্কমুক্ত হওয়ায় রাজস্ব কম। এছাড়া ভিসা জটিলতার কারণে ভারত না যাওয়ার কারণেও আমদানি কমেছে। রাজস্ব ঘাটতির যে মূল যে থিমটা সেটা হলো আমরা যেন সহজেই যায়, আমরা যেন আমদানি করতে পারি। পাশাপাশি আমাদের যে ভিসা জটিলতা যদি না থাকতো তাহলে আমরা সহজে যাই, আমরা দেখে শুনে ইচ্ছে মতো মাল ক্রয় করতে পারতাম। এ নিয়ে ব্যবসায়ীরা বলছেন, একদিকে ডলার সংকট, অন্যদিকে ব্যাংকের অসহযোগিতা, পাশাপাশি রাস্তার বেহাল দশার কারণে অনেক ব্যবসায়ী এই বন্দর ছেড়েছেন। কিছু আমদানিকারক নিরুৎসাহিত হয় আমাদের অবকাঠামোগত সমস্যা, যেমন আমাদের এই রাস্তার পরিবেশটা আপনারা জানেন, দীর্ঘদিন যাবত আমাদের এই রাস্তার বেহাল অবস্থা। হ্যাঁ, কোনো শহরে এইরকম বাজে পরিবেশ নাই রাস্তার। ব্যবসায়ীদের আমাদের কোনো মালে গানে পত্তা হচ্ছে না, এই জন্য হেলিপোর্টের রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে। বর্তমানে যেভাবে আমদানি রপ্তানি চলছে, আগামী 6 মাসের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশা করছেন রাজস্ব কর্মকর্তা। বর্তমানে এখন স্বাভাবিক পর্যায়ে আমদানি রপ্তানি অনুষ্ঠিত হচ্ছে। আগামী 6 মাসের ভিতরে আমাদের যে বার্ষিক যে টার্গেট আছে, যে টার্গেট সম্পন্ন হবে বলে আমরা আশা করি। বন্দর কর্তৃপক্ষের তথ্যে 2024-25 অর্থ বছরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 362 কোটি 69 লাখ টাকা। সেখানে প্রথম 6 মাসে হিলি বন্দর থেকে রাজস্ব আদায় হয়েছে 318 কোটি 76 লাখ টাকা। শাকিলা শম্পা, 71। দর্শক, যেমনটি বলছিলাম, হিলি স্থলবন্দরের রাজস্ব আয় কমেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সামিউল ইসলাম আরিফ। সামিউল, গত বছরের তুলনায় রাজস্ব আয় কি পরিমাণ কমেছে, আর বন্দর কর্তৃপক্ষ এর কারণ হিসেবে কি বলছে, কি তথ্য রয়েছে জানাবেন? লাবণী, ধন্যবাদ আপনাকে। আপনি যেটি বলছিলেন যে হিলি স্থলবন্দর দেশের দ্বিতীয় স্থলবন্দর, এই বন্দর দিয়ে কিন্তু প্রতি বছর সরকার কোটি কোটি টাকা রাজস্ব পেয়ে থাকে। তবে গত বছর তবে এর আগে যে বছরগুলোতে গেছে সেগুলোতে কিন্তু আসলে লক্ষ্যমাত্রার চেয়ে কিন্তু বেশি রাজস্ব আহরণ করছে এই স্থলবন্দর থেকে। তবে বিগত 2024-25 অর্থ বছরে রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে। আমি যদি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে গত 24-25 অর্থ বছরে রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে 43 কোটি 93 লক্ষ টাকা। তবে এ বিষয়ে আমি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি, ব্যবসায়ীরা আমাকে যেটি জানিয়েছেন যে আসলে বেশ কিছু সমস্যা তারা থাকার কারণে কিন্তু এই রাজস্বটা কমছে বলে তারা দাবি করছেন। আমি আরেকটি বিষয় যদি আমি আপনাকে জানিয়ে রাখি যে বর্তমান যে পণ্যগুলি আমদানি হচ্ছে সেই পণ্যগুলো কিন্তু অধিকাংশ পণ্যই শুল্ক মুক্ত হওয়ার কারণেই কিন্তু এই রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে। তারা যেটি বলছেন যে শুল্কযুক্ত পণ্যগুলো যদি হিলি স্থলবন্দর দিয়ে আমদানি করা যায় সেক্ষেত্রে কিন্তু রাজস্ব আহরণটা বেশি হবে বলে তারা আমাকে জানিয়েছেন। যেমন রাজস্ব শুল্কযুক্ত পণ্য বলতে যেমন ফল, জিরা, কিশমিশ, পেঁয়াজ কিন্তু আমদানি করলে কিন্তু অনেকটাই রাজস্ব পায় সরকার, কিন্তু দেশের বাজারে পরিস্থিতির কারণে পেঁয়াজটাও বন্ধ রয়েছে, পাথর বন্ধ রয়েছে, ফল আমদানি বন্ধ রয়েছে। তারা যেটি বলছেন যে ফল যদি আমদানি করা যায় সেক্ষেত্রে কিন্তু আসলে অনেকটাই রাজস্ব পাবে সরকার, কিন্তু কাস্টমসের কিছু গাফলাতি এবং নিয়ম বেঁধে দেওয়ার কারণে তারা কিন্তু ফল আমদানি করতে পারছেন না। আমি যদি আপনাকে লাবণী আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আসলে হিলি স্থল বন্দরে কিন্তু 24-25 অর্থ বছরের চেয়েও গত বছর যে আপনার
23-24 অর্থ বছরেও কিন্তু রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে। গত 23-24 অর্থ বছর রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে 59,46,00,000 টাকা, যা লক্ষ্যমাত্রা ছিল 320,64,00,000 টাকা। লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া থাকলেও অর্জন হয়েছিল কিন্তু 261,18,00,000 টাকা। তবে আমি যদি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে 24-25 অর্থ বছরে রাজস্ব যে লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছিল সেটি হচ্ছে 318 লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছিল 362,59,00,000 টাকা, আর আদায় হয়েছে 318,07,00,000 টাকা। তবে ব্যবসায়ীরা যেটি বলছেন যে আগের তুলনায় কিন্তু হিলি স্থলবন্দরের আমদানিটা কমেছে, কেননা বর্তমান হিলি স্থলবন্দর যে অবকাঠামো রাস্তাঘাট রয়েছে, এই রাস্তাঘাট বেহাল দশার কারণে কিন্তু অনেক আমদানিকারক এই হিলি স্থলবন্দরে আমদানি করছেন না, তারা বিভিন্ন বেনাপোল অথবা অন্য বন্দরে গিয়ে আমদানি করছেন। এই কারণে কিন্তু আমদানিটা অনেকটা কমছে এবং রাজস্বটাও কিন্তু অনেক কমে গেছে। তারা যে আবার আরিফ, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরাও আশা করছি এই সমস্যার আশু সমাধান হবে। দর্শক, যেমনটি বলছিলাম, হিল স্থলবন্দরে রাজস্ব আয় কমেছে, এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। রোজার শুরুতেই দেশের বিভিন্ন বাজারে বেড়েছে ইফতারে ব্যবহৃত বিভিন্ন সবজির দাম। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে লেবু ও বেগুনের দাম। 80 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে এক হালি লেবু। তবে ছোলা, খেজুরের দাম বাড়েনি। বিক্রেতারা জানান পণ্য মজুত করে দাম বাড়িয়ে দিচ্ছে মজুতদাররা। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। রমজানের শুরুতেই চট্টগ্রামের বাজারে এক পিস লেবু বিক্রি হচ্ছে 20 টাকায়, বেগুন বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়, আর কেজিতে 20 টাকা বেড়েছে কাঁচা মরিচের দাম। নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় দাম বেড়েছে ইফতারে ব্যবহার হওয়া সবজির। স্বাভাবিক দামে বিক্রি হচ্ছে ছোলা ও খেজুর। ছোলা, তারপরে খেজুর, এগুলো আমরা আসলে স্বাভাবিক দামেই পাচ্ছি বা একটু কমও পাচ্ছি মনে হয়। বিক্রেতারা জানান খেজুরের উপর ট্যাক্স কমায় দাম কমেছে, আর ছোলার সরবরাহ বাজারে স্বাভাবিক রয়েছে। লেবুর একটু চাহিদা বেশি, তারপরে সিজন নাই, সেজন্য একটু দাম বাড়ছে। গত সপ্তাহের থেকে এই সপ্তাহে 5 টাকা 10 টাকা সবগুলো সবজির দামে বাড়ছে। খুলনাতেও একটি লেবু বিক্রি হচ্ছে 20 টাকায়, শসা 60 থেকে 65 টাকায়, আর প্রকার ভেদে খেজুর বিক্রি হচ্ছে 800 থেকে 1600 টাকা কেজিতে। বছরের তুলনায় এবছর খেজুরের দাম কম আছে। কামরাঙ্গা মরিচ বিক্রি হয়েছে আগে 800 টাকা, এখন বিক্রি হচ্ছে 600 টাকা। মধ্যবিত্ত যারা আছে, যারা তাদের তো চাহিদা অনুযায়ী কিনতে পারবে না। লেবুর হালি 100 ছুঁই কুমিল্লার বাজারে। পাল্লা দিয়ে বেড়েছে কাঁচা মরিচের ঝাল, বেড়েছে মুরগি, মাছ, মাংস ও সব ধরনের চালের দাম। উঠার পরে লাভ শৈল মাছের মতো একটা লাভ বাড়ে, বাজারটা উঠতি হয়ে যায়। বিক্রেতারা জানান পণ্য মজুত করে দাম বাড়িয়ে দিচ্ছে মজুতদাররা। বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা হলে স্বস্তি ফিরবে। নতুন ইনপুট হইতেছে মাল, ওই মাল আমরা দেখতেছি না, রেট নতুন দেখতেছি কিন্তু মাল নতুন না, তাইলে এগুলা কারা করতেছে এগুলা দেখতে হবে। ময়মনসিংহেও বিভিন্ন বাজারে এক হালি লেবু বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকায়, আর বেগুন 80 থেকে 90 টাকায়। অনেক দাম বাড়ে আছে। বেগুন 400 টাকা পাল্লা, শসা হলো 1200 তেমন। বরিশালে 30 টাকায় বিক্রি হওয়া বেগুনের দাম এখন 80 টাকা, আর লেবুর হালি 50 টাকা। শুধুমাত্র লেবুর দামটা জিজ্ঞেস করলাম 50 টাকা, আগে তো কিনতাম 30 টাকা করে। বেগুন আগে 40 টাকা 30 টাকা বিক্রি হয়েছে, এখন 80 টাকা। এরকমই সব জিনিসের দাম বাড়ছে। এদিকে ফরিদপুরে রমজান উপলক্ষে ন্যায্য মূল্যের বাজার চালু করেছে জেলা প্রশাসন। সেই বাজারে কম দামে পণ্য কিনে স্বস্তির কথা জানিয়েছেন ক্রেতারা। বনশ্রী হালদার, 71। শিক্ষার্থীদের জমানো টাকায় পটুয়াখালীর কলাপাড়ায় রমজান মাস জুড়ে শুরু হয়েছে 1 টাকায় ইফতার সামগ্রী বিক্রির বাজার। কম আয়ের মানুষের সুবিধায় স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসী এই কার্যক্রম শুরু করেছে। আয়োজকরা জানান পুরো রমজান মাস জুড়ে প্রতিদিন 1 টাকায় ইফতার বিক্রি করা হবে। মিলন কর্মকার রাজুর তথ্য ছবিতে প্রতিবেদন। পটুয়াখালীর কলাপাড়ার এই বাজারে মাত্র 1 টাকায় কেনা যাচ্ছে হরেক রকম ইফতার। প্রথম রমজান থেকে বিকাল 5টার পর কলাপাড়া পৌর শহরের মনোহর পট্টিতে বসেছে এই ইফতার বাজার।
স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সংগঠন আমরা কলাপাড়াবাসী এই আয়োজন করেছে। বছর জুড়ে তাদের জমানো টাকা দিয়ে গত 5 বছর ধরে রমজানে এই ইফতার বাজারের আয়োজন করে আসছে তারা। সদস্যরা জানায়, ইফতারের প্যাকেটে থাকছে মুড়ি, ছোলা, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি ও জিলাপি। আমরা মানুষের দয়া দেখানোর জন্য না, আমরা একজন বিক্রেতা হিসেবে তাদের কাছে আমরা বিক্রি করি 1 টাকায় ইফতার কার্যক্রম। তো আমরা চাই আমাদের এই কার্যক্রম চলমান থাকুক। আমরা প্রতিদিন 200 মানুষের ইফতার সামগ্রী বিতরণ করে থাকি। আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠন স্টুডেন্ট স্বেচ্ছাসেবী যারা আছে তাদের জমানো টিফিনের টাকা থেকেই আমরা মূলত এই আয়োজন করে থাকি। আচ্ছা, 1 টাকা যদি না থাকে লাগবে না, সমস্যা নাই। বাজারে এসে 1 টাকায় ইফতার কিনতে পেরে খুশি ক্রেতারা। আর শিক্ষার্থীদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার লোকজন। যারা আমরা রোজা রয়েছে খুব আমাদের জন্য খুব ভালো 1 টাকার ইফতারি। এইভাবে যদি আপনারা ইফতার দেন তাহলে আমাকে গরিবের অনেক সহযোগিতা। এই সমস্ত কার্যক্রম যারা করছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এমন কার্যক্রমে সবার এগিয়ে আসা উচিত বলছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আশা করছি এই শহরের যারা খেটে খাওয়া মানুষ এবং তুলনামূলক নিম্ন আয়ের মানুষ তারা মাত্র 1 টাকার বিনিময়ে তৃপ্তি সহকারে খেতে পারবে। করোনার শুরু থেকে সমাজসেবামূলক এই কার্যক্রম চালিয়ে আসছে সংগঠনটি। ফারদুন নীরব, 71। রমজানকে সামনে রেখে অতিরিক্ত মুনাফাকারী ব্যবসায়ীদের প্রশ্রয় না দেওয়ার ঘোষণা দিয়েছেন যশোর চেম্বার অফ কমার্সের নেতারা। যশোর চেম্বার অফ কমার্সের উদ্যোগে নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তারা এই ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে বাজার মনিটরিংয়ের জন্য ব্যবসায়ী নেতাদের নিয়ে কমিটি গঠনেরও ঘোষণা দিয়েছেন তারা। নেতারা বলেছেন, বাড়তি দাম নিয়ে ভোক্তাদের দুর্ভোগ বাড়ালে প্রশাসন যে পদক্ষেপ নেবে তার সাথে থাকবেন তারা। রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার পরিস্থিতি যৌক্তিক, সহনীয় ও সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যশোর চেম্বার অফ কমার্সের সভাপতি আলহাজ মিজানুর রহমান খান বলেন, চেম্বারের বাজার তদারকি কমিটি প্রতিনিয়ত বাজার পর্যবেক্ষণ করবে। ব্যবসায়ীদের পণ্যের অতিরিক্ত মূল্য না নিতে ও নকল ভেজাল পণ্য বিক্রি না করতে উৎসাহিত করা হবে। আমরা একটা বাজার মনিটরিং কমিটি মানে তদারকি কমিটি আমরা করব। সেই তদারকি কমিটি প্রতিনিয়ত বাজারের ব্যবসায়ীদেরকে মানে আপনার সচেতনতা বৃদ্ধি করবে যে রমজান মাসে আমরা আল্লাহর রাস্তায় যেন কোনো রকমেই যে ভোক্তার কাছে বেশি দামে পণ্য বিক্রি না করি। অবশেষে ফরিদপুর 2 আসন ঘিরে রাজনৈতিক টানাপোড়েনের অবসান হয়েছে বলে দাবি করছেন নেতাকর্মীরা। তারা জানান, দলীয় প্রধানের নির্দেশে ফরিদপুর 2 আসন ছেড়ে ফরিদপুর 4 আসনে বিএনপিকে সংগঠিত করতে কাজ শুরু করেছেন কৃষক দল নেতা শহীদুল ইসলাম বাবুল। অন্যদিকে শামা ওবায়েদের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা সংগঠিত হচ্ছে ফরিদপুর 2 আসনে। মনিরুল ইসলাম টিটুর তথ্য ছবিতে প্রতিবেদন। সালথা ও নগরকান্দা উপজেলা সমন্বয়ে গঠিত ফরিদপুর 2 আসনের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী হওয়ায় নেতাকর্মীদের সংগঠিত করতে কাজ করছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। নেতাকর্মীরা জানান, সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমান শহীদুল ইসলাম বাবুলকে ফরিদপুর 4 আসনে কাজ করার নির্দেশ দেন। আর এতে ফরিদপুর 2 আসনকে ঘিরে রাজনৈতিক টানাপোড়েনের অবসান হয়েছে। এই আসনে শামা ওবায়েদের নেতৃত্বে কাজ শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। ফরিদপুর 2-এর বিভিন্ন শ্রেণী পেশার মানুষই দল মত নির্বিশেষে শামা ওবায়েদকে ভালোবাসে এবং শামা ওবায়েদকে তারা আগামী নির্বাচনে বিপুল ভোটে ফরিদপুর 2 আসনে বিজয় করবে ইনশাল্লাহ। ওনার নেতৃত্বে আমরা সামনের নির্বাচনে ওনাকে ধানের শীষে ভোট দিলে ইনশাল্লাহ এই এলাকা থেকে জয়যুক্ত হবে ইনশাল্লাহ। এখানে শামা ওবায়েদকে মনোনয়ন করেছেন, তো আমরা সকলেই মোটামুটিভাবে আমরা খুশি। এদিকে বাবুলকে পেয়ে উচ্ছ্বাস জানিয়েছেন ভাঙ্গা, সদরপুর ও চর ভদ্রাসন উপজেলা সমন্বয়ে গঠিত ফরিদপুর 4 আসনের বিএনপির নেতাকর্মীরা। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন পত্রিকায় আমরা তাকে অভিনন্দন জানিয়েছি। নেতাকর্মীর বিভিন্ন সময় বিভিন্ন লোকের চয়েস থাকতে পারে, ভালোবাসার অন্তরঙ্গ লোক থাকতে পারে, কিন্তু দলের স্বার্থে, দলের ডাকের সাথে, দেশের সাথে আমরা ঐক্যবদ্ধ সবসময়। দেশনায়ক তারেক রহমান যেটা বলবেন, যাকে প্রার্থী দিবেন, আমরা তার কাজই করব। আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্তকে ইতিবাচক বলে মনে করছেন জেলা বিএনপির সভাপতি।
যে দীর্ঘদিন দলের প্রতি আস্থাশীল হয়ে দলের জন্য নিবেদিত কর্মী ছিল, তারা নেতার নির্দেশকে মাথায় মুকুট মনে করেই তারা দলের নির্দেশ পালন করবে। ফরিদপুর জেলার 4টি আসনের মধ্যে এই আসন দুটি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন জেলাবাসী। শারমিন স্বপ্না, ৭১। জুলাই গণ আন্দোলনের সময় রংপুরে পুলিশের গুলিতে শহীদ আবু সাইদ হত্যা মামলায় 2 জন পুলিশ কর্মকর্তা ও ছাত্রলীগ নেতা সহ 4 জনকে আগামী 9 এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, একই দিনে মামলার তদন্ত প্রতিবেদনও দেয়া হবে। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। রংপুর রুকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ কোটা বাতিলের দাবিতে রাজধানী ঢাকা সহ সারা দেশে ছাত্র জনতার জুলাই আন্দোলন যখন তুঙ্গে, তখন 16 জুলাই পুলিশের গুলির সামনে বুক পেতে প্রথম শহীদ হয়েছিল আবু সাইদ। শহীদ আবু সাইদের এই দুঃসাহসিক মৃত্যুবরণ আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়। তার মর্মান্তিক এই মৃত্যুবরণ স্থান পায় জাতিসংঘের প্রতিবেদনে। গত 13 জানুয়ারি আলোচিত এই হত্যার ঘটনায় ট্রাইব্যুনালে তদন্ত সংস্থায় অভিযোগ দায়ের করে আবু সাইদের পরিবার। হত্যার জন্য শেখ হাসিনা সহ 25 জনকে দায়ী করা হয়। রবিবার চিফ প্রসিকিউটর জানান, এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত 4 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। 9 এপ্রিল এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। 9 এপ্রিলের মধ্যে আমরা আশা করছি আবু সাইদের ঘটনার তদন্ত রিপোর্ট এই আদালতে দাখিল করা সম্ভব হবে। সেই তদন্ত রিপোর্টে সরাসরি আমরা যেটা দেখেছি, আমাদের তদন্ত সংস্থা যে প্রধান আসামি শেখ হাসিনা সহ তার নির্দেশেই গোটা বাংলাদেশ জুড়ে এই অপরাধ সংগঠিত হয় এবং গ্রাউন্ড লেভেলে যে সমস্ত অফিসাররা এই মামলার ঘটনার সংগঠিত করে তাদেরকে সহ 9 এপ্রিলের মধ্যে আশা করছি আমরা তদন্ত রিপোর্ট দাখিল করতে সক্ষম হব। এখন পর্যন্ত আমরা 4 জনকে এই মামলার অভিযুক্ত হিসাবে আজকে কোর্টের কাছ থেকে আদেশ পেয়েছি। শেখ হাসিনা প্রসঙ্গে তাজুল ইসলাম বলেন, সব মামলার হুকুমের নির্দেশদাতা শেখ হাসিনা। তদন্ত প্রতিবেদন শিগগিরই জমা দেওয়া হবে ট্রাইব্যুনালে। শেখ হাসিনার বিরুদ্ধে একটা আলাদাভাবে তদন্ত রিপোর্ট দাখিল হবে, কিন্তু সকল মামলার ঘটনার প্রধান আসামি শেখ হাসিনা এবং সবগুলো মামলা তার নির্দেশে হয়েছে। এভাবেই সমস্ত রিপোর্টগুলো আমাদের কাছে এসেছে। আমরা যেটা বারবার বলার চেষ্টা করছি যে ইনশাল্লাহ আমরা হয়তো এই মাসেই পেরে যাব। আমাদের চূড়ান্ত দফার কাজ চলছে, আশা করছি এ মাসের মধ্যে আমরা পেয়ে যাব। তদন্ত সংস্থা দিনরাত কাজ করছেন। ট্রাইব্যুনালের অন্য মামলাগুলোর তদন্ত কাজ দ্রুত শেষ করতে প্রসিকিউশন কাজ করছে বলেও জানিয়েছেন চিফ প্রসিকিউটর। সৈকত সাদিক, ৭১, ঢাকা। দর্শক, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আজকের পরিস্থিতির তথ্য জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বাইজিত আহমেদ। বাইজিত, মেডিকেলের আজকের পরিস্থিতির কি তথ্য রয়েছে আপনার কাছে এবং রোগীদের চিকিৎসা সেবা আসলে কিভাবে চলছে আর চিকিৎসকরা কি বলছেন পুরো বিষয় নিয়ে? দেখুন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা একেবারেই অনেকটা ভেঙে পড়েছে। এখানে আপনি জানেন যে গত মাসের 20 তারিখ থেকে ইন্টার্ন চিকিৎসকরা কিন্তু ধর্মঘটে আছেন। পাশাপাশি নতুন করে যারা চিকিৎসক, পুরোদমে চিকিৎসক, তারাও কিন্তু তাদের আন্দোলনে সংহতি জানিয়েছেন। যদিও ক্যামেরায় তারা কোনো কিছু বলছেন না, কিন্তু তাদের কাজে কামে বোঝা যাচ্ছে যে তারাও এই আন্দোলনের সাথে সংহতি জানিয়েছেন। কারণ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার দুটি দিক রয়েছে। একটি, যারা হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের এক ধরনের চিকিৎসা, এবং দূর দূরান্ত থেকে যারা আসছেন সাময়িক চিকিৎসা নেওয়ার জন্য তাদের অবস্থা। কারণ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল 1000 শয্যার এই হাসপাতাল, সেখানে চিকিৎসক কিন্তু একেবারেই অপ্রতুল। অল্প কিছু চিকিৎসক নিয়েই এই হাসপাতালটি চলে, কারণ পর্যাপ্ত চিকিৎসক নেই। মূল ভরসা ছিল এই ইন্টার্নি চিকিৎসকদের, কিন্তু এই ইন্টার্নি চিকিৎসকদের এই ধর্মঘটের কারণে ভিতরের যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলো কিন্তু সঠিকভাবে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। আর অন্যদিকে দূর দূরান্ত থেকে এই রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে কিন্তু আসেন
বিভিন্ন রোগে ভুক্তভোগী রোগীরা এসে এই আউটডোরে তারা টিকিট কেটে আর চিকিৎসককে দেখে ব্যবস্থাপত্র নিয়ে তারা চলে যান। এই যে আপনি ছবিতে দেখতে পাচ্ছেন এই সমস্ত আউটডোর সকাল থেকেই কিন্তু এই আউটডোরগুলোতে টিকিট দেয়া হয়, সরকারি সুলভ মূল্যে টিকিট দেওয়া হয়। এই টিকিট নেওয়ার পরে কিন্তু যারা রোগী রয়েছেন তারা কিন্তু আসেন এবং এসে চিকিৎসককে তারা দেখান। আর এই চিকিৎসকরা গতকালকে থেকে কিন্তু তারা এই কোনো ধরনের আউটডোরে রোগী দেখেননি, অর্থাৎ শুধুমাত্র হাসপাতালের ভিতরে যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলোতে চিকিৎসকরা অল্প কিছু সংখ্যক চিকিৎসক যারা সরকারি চিকিৎসক এবং রেজিস্টার তারা কিন্তু ওয়ার্ডগুলোতে দেখেছেন। বাহিরের যে বহির্বিভাগ রয়েছে সেই বহির্বিভাগে সমস্ত রোগী দেখা তারা বন্ধ করে দিয়েছেন গতকালকে থেকে। আজকেও কিন্তু এখনো পর্যন্ত এই কাউন্টারগুলো খোলেনি, অর্থাৎ এক ধরনের সাধারণ মানুষ যেটি বলছে তারা মিশ্র প্রতিক্রিয়া বলছে যে এই তাদের আন্দোলনের যদি যৌক্তিক হয়ে থাকে সরকার সেটি মেনে নেবে, সরকার সেটি ব্যবস্থা নেবে, কিন্তু এই চিকিৎসকরা কেন তাদেরকে জিম্মি করে আন্দোলন করছে এটি তারা প্রশ্ন। বাইজিদ, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন রংপুর মেডিকেল কলেজের। আমরা নিশ্চয়ই পরবর্তী সংবাদে আবার আপনার সাথে যুক্ত হয়ে তথ্য সংগ্রহ করার চেষ্টা করব। দর্শক, যেমনটি বলছিলাম, রংপুর মেডিকেল কলেজের হাসপাতালে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কাজ বন্ধ করে দিয়েছে চিকিৎসকরা। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। পিরোজপুরে আদালতে হাজিরা দেওয়ার পর তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার বাদী ও সাক্ষী সহ আওয়ামী লীগের 5 নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন আইনজীবী শহীদুল হক খান পান্না, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহমেদ, সাবেক ছাত্রলীগের সভাপতি ইরতিজা হাসান রাজু এবং ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান। পুলিশ জানায়, আসামিরা পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতে রাজনৈতিক মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে নিম্ন আদালতে হাজিরা দিতে আসেন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় আসামিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেন। পরে পুলিশ তাদের গ্রেফতার করতে বাধ্য হয়। আমরা 5 জনকে অ্যারেস্ট করেছি, তার ভিতরে একজনের নামে ওয়ারেন্ট আছে এবং বাকি যে 4 জন আছে আমাদের পিরোজপুরে 2টি নাশকতার মামলা আছে। সেই নাশকতা মামলায় তাদের সংশ্লিষ্টতা আছে বলে আমরা প্রাথমিক তদন্তে জেনেছি। সেই হিসাবে তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি এবং আমরা বিজ্ঞ আদালতে তাদেরকে প্রেরণ করব। শেরপুরে বিএনপি নেতা গোলাম জাকারিয়া বাদল হত্যার ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বিকেলে গ্রেফতারকৃতদের 10 দিনের রিমান্ড চেয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবাইদুল আলম জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় শনিবার ফেনীর দাগনভূঞা উপজেলার ইউডি রাজপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় মামলার 3 আসামি সদরের রঘুনাথপুর ভুইয়ারচর এলাকার লালন মিয়া, সৌরভ মিয়া ও খুনুয়া চরপাড়ার মাজাহারুল ইসলাম মুরাদকে গ্রেফতার করা হয়। বাকি আসামিদের গ্রেফতার করতে অভিযান চলছে বলেও জানান এই কর্মকর্তা। গত 25 ফেব্রুয়ারি আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত হন সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম জাকারিয়া বাদল। নাটোরে নিয়ম নীতির তোয়াক্কা না করে বড়াল নদী খনন করছে বনপাড়া পৌর কর্তৃপক্ষ। স্থানীয়রা বলছেন, প্রায় 2 কোটি টাকা লোপাটের উদ্দেশ্যে নদীকে খাল হিসেবে দেখিয়ে খনন করার চেষ্টা করা হয়েছে। নেওয়া হয়নি নদী সংশ্লিষ্ট কোনো দপ্তরের অনুমতি। এছাড়া নদীর মাটিও বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ তাদের। বুলবুল আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। প্রমত্তা বড়াল নদী এখন শুকিয়ে মৃতপ্রায়। একসময় এলাকার মানুষের ব্যবসা বাণিজ্য, জীবিকা সবই এই নদীর উপর নির্ভরশীল থাকলেও দখলে, দূষণে আর ভরাট হয়ে নদী নয়, এখন যেন মরাখাল বড়াল। এলাকাবাসীর অভিযোগ, প্রায় 2 কোটি টাকার প্রকল্প নিয়ে বড়াল নদীকে খাল বা ড্রেন দেখিয়ে
খনন করছে বনপাড়া পৌরসভা কর্তৃপক্ষ। সেই সাথে অবৈধভাবে নদীর মাটিও বিক্রি হচ্ছে। এভাবে নদী কাটতেছে, আমরা বাধা দেওয়ার পর আমার আরো হুমকি দেওয়া। এখন আমরা চাই যে নদীটা আরো সুন্দর হোক। আমার কৃষকের এখানে পানি যদি থাকে তাহলে লিয়ার থাকবে, লিয়ার থাকলে আবার দেওয়ার সুন্দর করে যাবে। এই নদীটা যেন আবার পূর্বের রূপটা ফিরে পায়, এটাই আমরা কামনা করি। বলিতে যাচ্ছে আমরা উপর থেকে টিউনো অফিস থেকে অর্ডার মডার নিয়ে এসে বেচতেছি। বড়াল নদী খনন ও মাটি বিক্রিতে সংশ্লিষ্ট কোনো দপ্তরের অনুমতি নেওয়া হয়নি বলে জানান স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। আর এর ঠিকাদারি প্রতিষ্ঠান খুলনার আমিন অ্যান্ড কোম্পানির প্রতিনিধি বলছেন, বড়াল নদীর ব্যাপারে তিনি অবগত নন। বড়াল যে খনন করার ক্ষেত্রে আমাদের কাছ থেকে অফিসিয়ালি কোনো অনুমতি নেওয়া হয় নাই। বিষয়টা তো এত অকিবহল না যে এটা বড়াল নদীকে তারা খাল খনন হিসেবে কাটতেছে বা দেখাচ্ছে। টেন্ডারে যে যে স্লট আছে বা যে মেজারমেন্ট আছে তার সেটা কাটতেছে কিনা সেটা আমাকে বলতে পারেন। নদীকে খাল দেখিয়ে কেন এই প্রকল্প নেওয়া হলো বা মাটি বিক্রি করে দেয়া হলো তার কোনো সদুত্তর দিতে পারেনি পৌরসভা কর্তৃপক্ষ। আমরা তো আপনার শিডিউল অনুযায়ী নিব, আর যদি মনে করেন যে প্রজেক্টটা ভুল প্রজেক্ট তাহলে সেটা ডিফারেন্ট, সেখানে আমাদের করার কিছু নাই। ইউনো মহোদয়কে চিঠি লেখা হয়েছে, ডিডিজি মহোদয়কে চিঠি লেখা হয়েছে অপারেশনের একটা অনুমতি চাওয়ার জন্য, সেটা পাওয়া হয় নাই। এখন কাজের সাথে কিছু মাটি অপারেশন করছে, এখন ঠিকাদার বিক্রি করছে কিনা সেটা আমার নলেজে নেই। বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পৌরসভার নদী খননের এখতিয়ার নেই। প্রকল্পটির কাজ সাময়িক বন্ধ করেছেন তারা। পরিপূর্ণভাবে মাটির বিষয়ে যখন পূর্ণাঙ্গ নির্দেশনা না পাবো ততক্ষণ পর্যন্ত এটি কাজ চলবে না, কারণ যেহেতু দুই পারেই রাস্তা রয়েছে যার কারণে ওখানে মাটি রাখার কোনো অপশন নেই। এখন এটার বিষয়ে পরিপূর্ণভাবে মন্ত্রণালয় থেকে নির্দেশনা আসার আগ পর্যন্ত আমরা কাজ শুরু করব না। 2023-24 অর্থ বছরে পৌরসভার আওতাধীন জিয়া খালের 3 কিলোমিটার এবং বড়াল নদীর 5 কিলোমিটার অংশকে খাল দেখিয়ে প্রায় 2 কোটি টাকার প্রকল্প নেয় বনপাড়া পৌরসভা। হাসিবা আলী বর্ণা, 71। রাজবাড়ী, ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া গড়াই নদীতে দেখা যাচ্ছে কুমির। এতে আতঙ্কে দিন কাটছে নদী পাড়ের মানুষের। বন্ধ হয়ে গেছে নদীতে গোসল সহ সব ধরনের কাজ। মানুষের নিরাপত্তায় এরই মধ্যে বন বিভাগকে চিঠি দিয়েছে উপজেলা প্রশাসন। মেহেদি হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। গড়াই নদীর মোহনের ঘাট এলাকায় প্রায় 1 মাস ধরে দেখা মিলছে কুমিরের। কখনো সকালে, কখনো দুপুরে, আবার কখনো সন্ধ্যায় নদীতে ভেসে বেড়াচ্ছে কুমিরগুলো। একটি দুটি নয়, বরং ছোট বড় মিলিয়ে একাধিক। তো ভয়তে খুব আতঙ্ক। আমরা দেখছি এই জায়গায় উঠেছিল 2 দিন করে, দেখছি একদিন একটা উঠছিল আর একদিন 2টা উঠছিল। এক পা নামাইছি যে মগবুরে মাথায় ডালবো, এমত অবস্থায় আমার 10 হাত দূরে কুমির ভাসিয়ে উঠেছে। রাস্তা আমান বিশাল এক কুমির। এলাকার লোকজন জানান, হঠাৎ করে নদীতে কুমিরে দেখা যাওয়ায় গোসল, কাপড় ধোয়া সহ সব ধরনের কাজ বন্ধ হয়ে গেছে। এখন আতঙ্কে দিন কাটছে নদী পাড়ের মানুষের। অনেকেই ছিল দেখার জন্য, এটা তো আসলে সবসময় ওঠে না মনে হয়, কোনো সময় ওঠে। এখানে যারা আছে দেখছে এরা বলতেছে যে না আমরা কালকেও দেখছি। আমরা সকালবেলা না আইসি, আমি দেখি সকালবেলা ওই জায়গা বাসে না আসে। আমাদের বাড়ির পাশেই নদীতে কুমির দেখা গেছে, আমি দেখছি একদিন। এলাকার লোকজন আরো জানান, এলাকায় পানির স্তর নিচে নেমে যাওয়ায় পানি ব্যবহারের একমাত্র মাধ্যম গড়াই নদী। এখন তারা আতঙ্কে আছেন কুমিরের লোকালয়ে চলে আসা নিয়ে। আমাদের এই যা ভয় থেকে আতঙ্কে আছে, ভয় থেকে নদীতে নামতেছে। আমরা চাই সরকার লোক পাঠায় এখান থেকে কমিটিগুলো ধরিয়ে নিয়ে যাক। আমাদের এই জায়গাতে কমিটা নিয়ে গেলেই মানে সবাই একই কাজ করতে পারবে। রমজানের মাস, হ্যাঁ, সবাই এলাকা একটু ভালো হবে। বিষয়টি শোনার পর এলাকা ঘুরে দেখেছেন বন বিভাগের কর্মকর্তারা। মানুষের জীবনের কথা বিবেচনা করে বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। গড়াই নদীর পাড়ে এখানে অনেক বাচ্চা কাচ্চা বা স্থানীয় লোকজন নদীতে নামে, তো সেটা নিরাপত্তার একটা হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে। তো এই কারণে আমরা ইতিমধ্যেই যত দ্রুত সম্ভব বিশেষজ্ঞ টিম নিয়ে এসে এটাকে ধরার ব্যবস্থা করব। দ্রুত কুমির থেকে মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য দরকারি সচেতনতা ও কৌশল বের করার দাবি তুলেছেন এলাকার মানুষ। আব্দুল আল মামুন, 71। দর্শক, যেমনটি বলছিলাম যে রাজবাড়ী, ঝিনাইদহ, কুষ্টিয়া জেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া গড়াই নদীতে কুমির দেখা যাচ্ছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান।
মেহেদী, এলাকার লোকজন কি বলছে, কতগুলো কুমির আসলে তারা দেখতে পেয়েছে এবং সাধারণ মানুষের এই বিষয়ে প্রতিক্রিয়া কেমন, আর আতঙ্ক কাটাতে প্রশাসন তাদের তরফ থেকে কি কি উদ্যোগ নিয়েছে? লাবণী, আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজবাড়ী জেলার একদম শেষ সীমানা পাংশা উপজেলার কসবামাজাল ইউনিয়নের মোহনের ঘাট এলাকায়। গত 1 মাসেরও অধিক সময় ধরে কিন্তু এই ঠিক আমার ক্যামেরার আর পেছনে যে ঘাটটি আপনি দেখছেন, এই স্থানটিতে কিন্তু স্থানীয়রা কুমির দেখেছে। স্থানীয়রা একটি দুটি নয়, কেউ 2টি, কেউ 3টি, কেউ বলছে 5টি, একাধিক কুমির কিন্তু এই ঘাট, এই নদী এলাকায় দেখা গিয়েছে। শুধু এই মোহনের ঘাট নয়, পাশাপাশি যে আরেকটি ঘাট রয়েছে হাতের বাম পাশে, সেই ঘাটেও কিন্তু কুমির দেখা গিয়েছে। গতকালকে বিকেলেও কুমির দেখা গিয়েছে। সবশেষ আজকে সকালে আমরা যখন নদী পাড়ে আসি, স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা আজকে সকালেও এই নদীতে বিশাল আকৃতির 8 থেকে 10 হাত লম্বা একটি কুমির তারা কিন্তু ভেসে উঠতে দেখেছে বলে এমনটি কিন্তু আমাদের কাছে দাবি করেছে। এই বিষয়টি নিয়ে কিন্তু এই কুমির দেখা দেওয়ার কারণে আপনি জানেন যে এই গড়াই নদীটি কুষ্টিয়া, রাজবাড়ী এবং ঝিনাইদহ জেলার মধ্য দিয়ে গিয়ে একদম পদ্মার সাথে কিন্তু সংযোগ স্থাপন করেছে। স্থানীয়রা মনে করছেন যে গত বর্ষা মৌসুমে এই কুমিরগুলো তারা কিন্তু খাদ্যের সন্ধান করতে করতে এই নদীতে এসে আশ্রয় নিয়েছে। যে এই নদীতে যেহেতু প্রচুর পরিমাণে মাছ থাকে, সেই মাছগুলো খেয়ে হয়তো বা কুমিরগুলো তাদের জীবিকা নির্বাহ করে। এখন পদ্মার আর পানি কমে যাওয়ায়, এই গড়াই নদীর পানি কমে যাওয়ার কারণেই কুমিরগুলো কিন্তু মাঝে মধ্যেই ভেসে উঠছে। এই কুমির ভেসে ওঠার কারণে কিন্তু এই সংবাদটি যখন এই রাজবাড়ী সহ আশেপাশের এলাকায় যখন ছড়িয়ে পড়ে, সাথে সাথে কিন্তু দূর দূরান্ত থেকে এক নজর কুমির দেখার জন্য কিন্তু প্রতিদিন সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত কিন্তু এই নদী পাড়ে কিন্তু সবসময় মানুষ থাকছে। তারা একটু কুমির দেখার জন্য কিন্তু তারা নদী পাড়ে ভিড় জমাচ্ছে। তবে স্থানীয় প্রশাসন যারা রয়েছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু দারদা SM, তার সাথে আমার কথা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন এই গড়াই নদীর কুমির আতঙ্ক নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি যারা রয়েছেন তারা দাবি জানিয়েছেন এই কুমিরটিকেও খুব দ্রুতই কুমিরগুলোকে সরিয়ে নেওয়ার জন্য। তিনিও স্থানীয় বন বিভাগকে চিঠি দিয়েছেন যাতে দ্রুত সময়ের মধ্যে এই কুমিরগুলোকে সেখান থেকে বন বিভাগ স্থানান্তর করে বড় পদ্মা নদীতে নিয়ে অবমুক্ত করেন। লাবণী। মেহেদী, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে গড়াই নদীতে কুমির দেখা যাচ্ছে, এলাকার মানুষও আতঙ্কে রয়েছে। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। বাঘ বেড়েছে পূর্ব সুন্দরবনের অভয়ারণ্যে। কটকা, কচিখালী ও কোকিরমুনির বনাঞ্চলে জোড়ায় জোড়ায় 3টি-4টি করে বাঘ একসাথে ঘুরতে দেখা যাচ্ছে। দলবদ্ধভাবে বাঘের বিচরণ দেখে জেলেরা আতঙ্কিত হলেও সুন্দরবন ভ্রমণে আসা পর্যটকরা নদী খালে বাঘ সাঁতরে যাওয়ার দৃশ্য দেখে আনন্দিত হচ্ছেন। বাঘের খাদ্য ও আবাসস্থলের উন্নতি এবং চোরা শিকারীদের দৌরাত্ম্য প্রতিহত করায় বাঘের সংখ্যা বেড়েছে বলে দাবি সুন্দরবন সহ ব্যবস্থাপনা কমিটির। নজরুল ইসলাম আকুনের তথ্য ছবিতে প্রতিবেদন। পূর্ব সুন্দরবনের অভয়ারণ্যে ঢুকলেই বাঘের দেখা মিলছে। কখনো একটি, কখনো 2টি, মাঝে মাঝে দেখা যাচ্ছে 3টি-4টি করে বাঘ দলবদ্ধ হয়ে বনে ঘুরছে। কিছুদিন আগে কটকা অফিসের পাশে বনে 2টি শাবক সহ একটি বাঘিনী দেখতে পান বনরক্ষীরা। দিসেইল নামের পর্যটকবাহী লঞ্চের পর্যটকরা বড় কটকায় একটি বাঘ সাঁতার কেটে খাল পার হতে দেখেন। তার কিছুদিন আগে কটকার বেতমোর খালের পারে 3টি বাঘ একসাথে দেখতে পান MV আলাস্কা লঞ্চের পর্যটকরা। এছাড়া কটকার বনরক্ষী বাদামতলা এলাকার সাগর তীরে 4টি বাঘ একসাথে হাঁটতে দেখেন। 2 সিটটা প্রত্যেক গনে দেখা যায়, সাঁতুরিয়ে যায়, আসে যায়, দেখি সবসময়ের জন্য। আমরা জঙ্গলে যাইতে আছি, পাশে পাশে হাঁটতে আছে, 3-4টা দেখা যায়। সুন্দরবন সহ ব্যবস্থাপনা কমিটি CGPর সদস্যরা জানিয়েছেন বাঘ শিকারীদের সংখ্যাও আগের চেয়ে কমে যাওয়ায় বাঘের সংখ্যা বেড়েছে। আগে বনদস্যুরা বাঘ শিকার করতো, তোরা শিকারের ছিল বনদস্যু মুক্ত সুন্দরবনে, এখন বাঘ শিকার হয় না বললেই চলে। সুন্দরবনে বাঘ বৃদ্ধি পাওয়া এটা একটা বড় সুখবরই বলা যায়, এবং এই বৃদ্ধির সাথে অন্যান্য জীববৈচিত্র্যে পরিবর্তনও বা একটা ভূমিকা রাখে। চোরা শিকারীরা এখন আর প্রবেশ করতে পারে না, যার ফলে সুন্দরবনের সকল বন্যপ্রাণী, বাঘ, হরিণ, অন্যান্য বন্যপ্রাণী এখন বর্তমানে নিরাপদে রয়েছে। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা রানা দেব জানান, বাঘ রক্ষায় বনরক্ষী ছাড়াও বন সংলগ্ন এলাকায় 49টি ভিলেজ রেসপন্স টিম সার্বক্ষণিক
কাজ করছেন। কিছু উঁচু উঁচু কেল্লা করা হয়েছে, বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে, বেশ কিছু পুকুর খনন হয়েছে। আমাদের মনে হয় সেই সবগুলোর ফলশ্রুতিতে আমাদের এই বাঘের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে। 2023-24 সালের শুমারির ফলাফলে বাঘের সংখ্যা দেখা গেছে 125টি, যা 2018 সালে ছিল 114টি। ফারদিন নীরব, 71। গাজীপুরের শ্রীপুরে একটি কারখানায় সাধারণ পানি দিয়ে ব্যাটারিতে ব্যবহারযোগ্য পানি তৈরি ও বোতলজাতের পর বিক্রি করার দায়ে একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। রবিবার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে রয়্যাল ব্যাটারি ওয়াটার কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানার ব্যবস্থাপক নেওয়াজ শরীফ মিন্টুকে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাকে 30,000 টাকা জরিমানাও করা হয়। শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার আতাহার শাকিল জানান, কারখানাটি বিএসটিআই এর অনুমতি ছাড়াই সাধারণ পানিকে ব্যাটারিতে ব্যবহারযোগ্য পানি হিসেবে বোতলজাত করে আসছিল। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পণ্য উৎপাদন নিশ্চিতে এমন অভিযান নিয়মিত চলবে বলেও জানান তিনি। শেরপুরে অবৈধ 2টি ইট ভাটার মালিককে 5 লাখ টাকা জরিমানা করে চিমনি ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার বিকেলে শহরের মোবারকপুর এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে মেসার্স সৌদা ব্রিক্সকে 2 লাখ ও মেসার্স RH ম্যানুফ্যাকচারার্সকে 3 লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে ওই 2টি ইট ভাটার চিমনি গুঁড়িয়ে দেওয়া হয় এবং কাঁচা ইট নষ্ট করা হয়। অভিযানের নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক মজনুন ইশতি। এ সময় তিনি জানান, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র ছাড়াই পৌরসভার ভেতরে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় তাদের জরিমানা করা হয়েছে। রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় সামগ্রী মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে বাজার তদারকি ও অভিযান পরিচালনা করেন 2500 উপজেলা প্রশাসন। রবিবার দুপুরে 2500 পৌরসভা বাজারে এই অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন। এ সময় প্রতিটি দোকানের সামনে মূল্য তালিকা ঝুলিয়ে রাখার নির্দেশ দেন উপজেলা প্রশাসন। সেই সাথে বলেন, বাজার সিন্ডিকেট করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রমজান জুড়ে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। মাদারীপুরের শিবচরে বাজারে আগুন লেগে 7টি দোকান পুড়ে গেছে। এতে ক্ষতি হয়েছে 7 লাখ টাকা। শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার তপন ঘোষ জানান, রবিবার রাতে শিবচর উপজেলার শিরওয়াইল বাজারের রোকন ফকিরের হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মানিক দাসের সেলুন ও ইলিয়াস খালাসির মুরগির দোকান পুড়ে যায়। 3টি দোকান পুড়ে 7 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ব্যবসায়ীরা। খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় 1 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুন নেভাতে গিয়ে আহত হন এক ব্যবসায়ী। দীর্ঘ 16 বছর পর কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের ইমামের দায়িত্বে ফিরেছেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ঈদগাহ ময়দান কমিটির মিটিংয়ে এই সিদ্ধান্ত হয়। এর আগে 2009 সালে আওয়ামী লীগের নেতাদের চাপে মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহকে শোলাকিয়া ঈদগাহের ইমামতি থেকে সরিয়ে দেওয়া হয়। এর আগে তার পিতা মাওলানা AKM নুরুল্লাহ টানা 30 বছর শোলাকিয়া ঈদগাহের অবৈতনিক ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ 2004 থেকে 2009 সাল পর্যন্ত ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পরে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের চাপে তৎকালীন জেলা প্রশাসক তাকে সরিয়ে দেয়, আর ইমাম নিয়োগ করা হয় বাংলাদেশ ইসলাহুল মুসলিমিন পরিষদের চেয়ারম্যান ফরিদ উদ্দিন মাসুদকে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার দাওয়াতি প্ল্যাটফর্ম মিনারের আয়োজনে দরসুল কুরআন ও গণ ইফতার কর্মসূচি হয়েছে। বিশ্ব রমজান পর্যন্ত চলবে মিনারের এ কার্যক্রম।
রবিবার প্রথম রোজার দিন চবির কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে দরসুল কোরআন ও গণ ইফতারে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী। আর ছাত্রীদের জন্য বিশ্ববিদ্যালয়ের জননেত্রী খালেদা জিয়া হলে ইফতারের আয়োজন করা হয়। আয়োজনের প্রথম দিনে আসরের নামাজের পর শুরু হয় দরসুল কোরআন। দরসুল কোরআনে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষক ও মিনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর আকম আব্দুল কাদের। গণ ইফতার কার্যক্রমে সন্তুষ্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রায় 11 বছর আগে মানসিক ভারসাম্য হারিয়ে শিকলবন্দি হয়ে মানবেতর দিন কাটছে গাইবান্ধার এক সময়ের মেধাবী ছাত্র শাহ কামাল মিয়ার। প্রথম দফার চিকিৎসায় ভালো হলেও দ্বিতীয়বার মানসিক ভারসাম্য হারালে আর চিকিৎসা করাতে পারেনি তার পরিবার। কামালের বাবা জানান, ভেবেছিলেন ছোট ছেলে শাকিনুর ভালো চাকরি পেলে বড় ছেলের চিকিৎসা করাবেন, কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনে ছোট ছেলে শাকিনুর মারা গেলে তার সব আশা শেষ হয়ে যায়। সংবাদদাতা পাপুল সরকারের তথ্য ছবিতে প্রতিবেদন। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ি গ্রামের কৃষক জামিল মিয়ার বড় ছেলে শাহ কামাল মিয়া। প্রায় 11 বছর আগেও অন্য স্বাভাবিক কিশোরের মতোই ছিল তার জীবন। পরিবারের লোকজন ও সহপাঠীরা জানান, তিনি পড়ালেখায় ছিলেন মেধাবী। কৃতিত্বের সাথে 2011 সালে এসএসসি ও 2013 সালে জিপিএ 5 পেয়ে এইচএসসি পাশ করে ভর্তি হয়েছিলেন পলাশবাড়ী সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। আসলে আমার এই বন্ধু শাহ কামাল, আমরা ক্লাস 6 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত আমরা একসঙ্গে লেখাপড়া করছি। ওনার মনে করো যে ইন্টার পরীক্ষা দিয়ে বাচ্চা যে কি হলো সেটা কেউ বলতে পারলাম না। অজগবিতে মনে করো চুল খায় দায়, আবার কোনো আবল দাবল বলে। কিন্তু হঠাৎই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। সে সময় চিকিৎসায় তিনি কিছুটা সুস্থ হন, কিন্তু নিবিড় চিকিৎসার অভাবে আবারও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। এরপর আর চিকিৎসা করাতে পারেননি তার পরিবার। তার বাবা মা জানান, ছোট ছেলে শাকিনুরকে ঢাকা পাঠানো হয়েছিল কাজ করে পরিবারের ভাগ্য বদলাতে। কিন্তু 5ই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে আশুলিয়ায় পুলিশের গুলিতে মারা যায় শাকিনুর। এতে সব স্বপ্ন শেষ হয়ে যায় বাবা জালিম মিয়ার। একটা গুলি খায়ে মারা গেল, আর একজন তো পাগল হয়ে গেল। এখন তাদের আশা ভরসা করতে পারলাম না। শাকিনুর রহমান যে গুলিতে ঢাকায় চাকরি করতো গার্মেন্টসে, আর এই পাগল আজ 10-12 বছর হলো পাগল হয়ে আছে। আমাদের অবস্থা তো তেমন না। এদিকে তার চিকিৎসায় সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা। তার চিকিৎসার জন্য আমাদের দপ্তর থেকে যদি যে ধরনের সাহায্য আমরা দিতে পারি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে আমাদের দিক থেকে চেষ্টার কোনো কমতি থাকবে না। উন্নত চিকিৎসার মাধ্যমে কামালের সুস্থ জীবনের আশা করছেন তার শুভাকাঙ্ক্ষীরা। নূর তাজমিন নীর, 71।